আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমরা 2 বিঘা জমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি নিয়ে আলোচনা করব। এই কবিতার প্রত্যেকটি লাইনের শব্দের অর্থ সহ ব্যাখ্যা সহ তোমাদের বুঝিয়ে দেব। তোমাদের আগের ক্লাসে আরো কয়েকটি কবিতার সমাধান দিয়ে দেওয়া হয়েছে। যারা দেখোনি তারা এই চ্যানেলে প্লেলিস্ট সাজানো আছে, সেখান থেকে দেখে নিও। আমি এখন তোমাদের এই কবিতার প্রত্যেকটি লাইনের ব্যাখ্যা সহ বর্ণনা করব। তোমরা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে লক্ষ্য করো। চলো তাহলে কবিতাটি শুরু করা যাক। 2 বিঘা জমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। এখানে বিঘে জমি মানে বিঘে মানে জমি পরিমাপের একক, ভুই মানে ভূমি বা জমি, ঋণে মানে ধার দেনাই। লাইনটির ব্যাখ্যা দ্বারাই কবি বলেছেন তার নিজের মাত্র 2 বিঘে জমি অবশিষ্ট আছে, বাকি সমস্ত জমি ঋণের চাপে চলে গেছে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এই জমি লইব কিনে। বাবু মানে ধনী ভূস্বামী, লইব কিনে মানে কিনে লইবেন, কিনে নিবেন। লাইনটির ব্যাখ্যা দ্বারায় নদী না ধনী বাবু উপেন নামের কৃষককে বলেছেন তিনি তার অবশিষ্ট জমিটুকু কিনতে চান। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। ভূস্বামী মানে জমির মালিক, ভূমির অন্ত নাই মানে জমির শেষ নেই, অনেক জমির মালিক। লাইনটির অর্থ দ্বারায় ব্যাখ্যাটা হবে, উপেন বাবুকে বলেছেন আপনি তো ধনী, আপনার প্রচুর জমি আছে, আমার সামান্য এই জমির প্রতি কেন লোভ আপনার? চেয়ে দেখ, মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। বড় জোর মানে খুব বেশি হলে, মরিবার মতো ঠাই মানে মৃত্যুর জন্য একটু জায়গা। ব্যাখ্যা দ্বারায় উপেন বলেছে আমার যা আছে তা কেবল মরার মতো একটু ঠাই, আপনি তাও নিতে চান? শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা। বাপু মানে সমন্দন, হে ভাই, বাগান খানা মানে বাগানের জমি বা পরিকল্পনা। তো ব্যাখ্যাটা হবে, এখন রাজা সম্ভব স্থানীয় জমিদার বা ক্ষমতাশালী ব্যক্তি বললেন তিনি এই জমির পাশে একটি বাগান তৈরি করেছেন। পেলে 2 বিঘে প্রস্থের ও দিকে সমান হইবে টানা। প্রস্থে ও দিকে মানে দৈর্ঘ্য ও প্রস্থকে বোঝানো হয়েছে, টানা মানে পরিপূর্ণতা, ওটা এই জমি আর কি, এটাকে বোঝাচ্ছে। ব্যাখ্যাটা হচ্ছে রাজা বলছেন যদি ওই 2 বিঘে জমি তিনি পান তাহলে তার বাগানটি সমান ও সুন্দরভাবে চড়ানো হবে, তাই জমি দিতে হবে, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি। বক্ষে জুড়িয়া পানি মানে বুকের সঙ্গে তার জোর করে। সজল চোখে মানে অশ্রু সজল চোখে। এখানে পরের লাইনে বলছে সজল চোখে। এই পর্যন্তই লাইনটার সমাপ্ত। বলতেছে উপেন কাতর ভাবে বুকের সঙ্গে হাত জোর করে কাঁদতে কাঁদতে অনুনয় করেন, করুণ রক্ষে গরিবের বিটেখানি। বিটেখানি মানে বাড়ির জমি, বসত বিটা। উপেন অনুরোধ করে বললেন দয়া করে গরিবের শেষ সম্বল এই বসত বিটাটা রক্ষা করুন। সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া। সপ্তপুরুষ মানে 7 পুরুষ, পূর্বপুরুষেরা। মানুষ মানে বসবাস করছে, সোনার বাড়া মানে অমূল্য সম্পদ, সোনার মতো মূল্যবান। ব্যাখ্যাটা দ্বারায় এই মাটি এত মূল্যবান যে সেখানে তার 7 পুরুষ ধরে বাস করে এসেছে,
এটি তার কাছে সোনার থেকেও দামি। দৈন্যের দায়ে বেচিব সে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া। দৈন্যের দায়ে মানে দারিদ্র্যের কারণে, বেচিব মানে বিক্রি করব, লক্ষ্মী ছাড়া অর্থ হচ্ছে অকল্যাণকর, অভিশপ্ত। ব্যাখ্যাটা হবে দারিদ্র থাকলেও আমি কখনো এই জমি বিক্রি করতে পারি না, এমন অকৃতজ্ঞ আমি হতে পারি না। আখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে। আখি করি লাল মানে রাগে চোখ লাল করা, ক্ষণকাল মানে কিছুক্ষণ সময়, মৌনভাবে মানে চুপ করে। রাজা রেগে গিয়ে কিছু সময় চুপ করে থাকেন, তার চোখ রাগে লাল হয়ে ওঠে। কহিলেন শেষে কুড় হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। কুড় হাসি মানে নিষ্ঠুর হাসি, আচ্ছা সে দেখা যাবে মানে হুমকি স্বরূপ কথা। ব্যাখ্যাটা হবে রাজা শেষে নিষ্ঠুরভাবে হেসে বলেন দেখা যাবে, অর্থাৎ ভবিষ্যতে সে বুঝবে, এটা হুমকি স্বরূপ বলা হয়েছে। পরে চরণে বলছে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে। পরে মানে কিছুদিন পরে, মাস দেড়ে মানে 1.5 মাস পরে, ভিটে মাটি মানে বসত বাড়ি ও জমি জমা, বাহির হইনু বের হয়ে পড়লাম, পথে মানে রাস্তার গৃহত্যাগ করে, রাস্তায় আর কি এখন তার সময় কাটে। ব্যাখ্যাটা দাঁড়ায় 1.5 মাস পর কবি তার নিজ ভিটে মাটি ছেড়ে গৃহহীন হয়ে পথে বেরিয়ে পড়েন। জীবনের দুঃখ দুর্দশায় বাধ্য হয়ে তিনি নিজ ভূমি ত্যাগ করেন। করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। করিল ডিক্রি মানে আদালতের আদেশে দেওয়া হয় যে ডিগ্রি, সকলই বিক্রি মানে সব সম্পত্তি বিক্রি হয়ে যায়, মিথ্যার দেনার ক্ষতে জাল ও মিথ্যা ঋণের দলিল অনুযায়ী। এই লাইনের ব্যাখ্যাটা দ্বারায় এক মিথ্যা দেনার মামলায় আদালতের নির্দেশে তার সমস্ত সম্পত্তি বিক্রি করে নেওয়া হয়, জাল কাগজের ভিত্তিতে সে সব হারায়। এই জগতে হায় সে বেশি চায় আছে যার ভুরি ভুরি। হায় মানে আফসোস, ভুরি ভুরি মানে প্রচুর, বেশি চায় মানে লোভী ব্যক্তি। ব্যাখ্যাটা হবে কবি দুঃখ করে বলেন এই পৃথিবীতে সেই মানুষ সবচেয়ে বেশি চায় যার কাছে অনেক কিছু আছে, ধনী মানুষের লোভী সবচেয়ে বেশি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। রাজার হস্ত মানে রাজার ক্ষমতাবান ব্যক্তির হাত, কাঙাল মানে গরিব, ধন চুরি মানে সম্পদ কেড়ে নেওয়া। ব্যাখ্যাটি দ্বারায় ক্ষমতাবানরা গরিবদের শেষ সম্বলটুকু ছিনিয়ে নেয়, রাজার হাতে যেমন গরিবের ধন যায় সমাজেও তেমনি অন্যায় চলে। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহগর্তে। মনে ভাবিলাম মানে মোহগর্ত মানে মোহের মানে মায়ার গর্ত বা ফাঁদে, রাখিবে না মানে আটকে রাখবেন না। ব্যাখ্যাটা হবে কবি মনে করেন ঈশ্বর হয়তো তাকে সংসারের মোহ মায়ার গর্তে আটকে রাখবেন না, বরং মুক্তি দেবেন। তাই লিখি দিলি বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। বিশ্ব নিখিল মানে গোটা পৃথিবী 2 বিঘার পরিবর্তে নিজের 2 বিঘা জমির বদলে লিখি দিল মানে ছেড়ে দিলাম, উৎসর্গ করলাম। লাইনটির ব্যাখ্যা দ্বারায় তিনি মনে করেন নিজস্ব 2 বিঘা জমি ছেড়ে গিয়ে গোটা পৃথিবীকে গ্রহণ করলেন, অর্থাৎ সবকিছু ত্যাগ করে বৃহৎ জীবনকে গ্রহণ করলেন। সন্ন্যাসী বেশে ফিরে দেশে দেশে হইয়া সাধুর শিষ্য। সন্ন্যাসী বেশে মানে সন্ন্যাসীর পোশাক পরে, ফিরি মানে ঘুরি, দেশে দেশে মানে এক দেশ থেকে অন্য আরেক দেশে, সাধুর শিষ্য মানে একজন সাধুর অনুসারী হিসেবে।
লাইনটির ব্যাখ্যা দ্বারাই তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাসীর বেশে বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং কখনো সাধুর শিষ্য হয়ে জীবন অতিবাহিত করেন। পরের চরণে বলে, কত হেরিলাম মনোহর দাম, কত মনোরম দৃশ্য। হেরিলাম মানে দেখেছি, মনোহর মানে দাম, সুন্দর তীর্থ বা স্থান, মনোরম দৃশ্য মানে চমৎকার প্রাকৃতিক দৃশ্য। ব্যাখ্যাটি হবে, ভ্রমণের পথে তিনি বহু মনোহর স্থান ও দৃশ্য দেখেছেন যা মনকে মুগ্ধ করেছে। ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভূমি। ভূধরে মানে স্থলভাগে, সাগরে মানে সমুদ্রে, বিজনে মানে নির্জনে, নগরে মানে শহরে, শ্রমী মানে শ্রম দিই কাজ করি। লাইনটির ব্যাখ্যা দ্বারায় তিনি কখনো স্থলভাগে, কখনো সমুদ্রের তীরে, কখনো নির্জনে, আবার কখনো শহরে যেখানে পেরেছেন শ্রম দিয়েছেন, জীবন চালানোর চেষ্টা করেছেন। তবু নিশি দিনে ভুলিতে পারিনে সেই 2 বিঘা জমি। নিশি দিনে মানে দিন রাতে, ভুলিতে পারিনে মানে ভুলতে পারি না 2 বিঘা জমি, নিজের সেই ছোট্ট জমিখণ্ড। ব্যাখ্যাটি হবে, তবুও তিনি দিন রাত ভুলতে পারেন না সেই প্রিয় 2 বিঘা জমির কথা। স্মৃতি, আবেগ ও ভালোবাসায় সেটি তার মনে গেঁথে আছে। হাতে মাঠে গাঠে এই মতো কাঠে, বছর 15-16। হাটে মাঠে বাটে মানে নানান স্থানে, নানান জায়গায়। কাটে মানে পার হয়ে যাওয়ার সময়। 15-16 মানে প্রায় 15 থেকে 16 বছর সময়। লাইনটির ব্যাখ্যা দ্বারায় এখানে এভাবে জীবন সংগ্রামে পথে ঘাটে ঘুরতে ঘুরতে কেটে যায় তার প্রায় 15 থেকে 16 বছর। একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। ফিরিবারে মানে ফিরে যেতে, দেশে মানে নিজের মাতৃভূমিতে, বড়ই বাসনা হলো প্রবল ইচ্ছা জাগল। লাইনটির ব্যাখ্যা দ্বারায় অনেক দিন পর তার মনে দেশে ফিরে যাওয়ার গভীর আকাঙ্ক্ষা জাগে। জন্মভূমির টানে তিনি তার আর থাকতে পারছেন না। নামো নমো নম সুন্দরী মম জননী বঙ্গভূমি। নাম নম নম বারবার প্রণাম করা। সুন্দরী মানে রূপবতী, মম মানে আমার, সুন্দর জননী মানে মা, বঙ্গভূমি শব্দের অর্থ হচ্ছে বাংলার মাটি বা দেশ। ব্যাখ্যাটি দ্বারাই কবি গভীর শ্রদ্ধা আর আবেগে তার সুন্দরী মাতৃভূমি বাংলাকে বারবার প্রণাম জানাচ্ছেন। তার কাছে বাংলা কেবল দেশ নয়, মায়ের মতো। গঙ্গার তীরে সিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি। গঙ্গার তীরে মানে গঙ্গা নদীর পার, সিগ্ধ মানে শান্ত কোমল, সমীর মানে বাতাস, জীবন জোড়ালে জীবনকে শান্তি দিলে প্রশান্ত করেছে। লাইনটির ব্যাখ্যা দ্বারায় বাংলাদেশের গঙ্গা নদীর পার আর তার শীতল কোমল বাতাস কবির মনে প্রশান্তি এনে দিয়েছে। মাতৃভূমির বাংলার পরিবেশ তাকে অভিভূত করেছে। অবরিত মাঠ, গগন ললাট চুমে তব পদধূলি। অবারিত মানে খোলা, মাঠ মানে প্রান্তর বা বিস্তৃত জমি। গগন ললাট আকাশের কপাল, চুমে মানে চুম্বন করে, পদধূলি পায়ের ধুলো। লাইনটির ব্যাখ্যা দ্বারায় বাংলার খোলা মাঠ এত বিস্তৃত যে আকাশ যেন নিচে নেমে এসে বাংলার মাটিকে চুম্বন করে। কবি নিজে দেশকে গৌরবের সঙ্গে শ্রদ্ধা জানিয়েছেন। ছায়া সুনিবিড় শান্তির নীর ছোট্ট ছোট্ট গ্রামগুলি। ছায়া সুনিবিড় মানে ঘনছায়ার ঢাকা, শান্তির নীর মানে শান্তির আশ্রয়, ছোট্ট ছোট্ট গ্রামগুলি বাংলার ছোট্ট ছোট্ট গ্রামের কথা বলা হয়েছে। লাইনটির ব্যাখ্যা দ্বারায় বাংলার ছোট ছোট গ্রামগুলো ছায়াময়, শান্ত ও নিরিবিলি। এই গ্রামগুলো যেন প্রকৃতির কূলে শান্তির এক পরম আশ্রয়।
পল্লব ঘন আম্মকানন রাখালের খেলা গৃহ। পল্লব ঘন মানে ঘন পাতায় পূর্ণ। আম্মকানন মানে আম গাছের বাগান। রাখাল মানে গরু চালানো ছেলে। খেলা ঘেহ মানে খেলার জায়গা। লাইনটির ব্যাখ্যা দ্বারায় বাংলার পাতায় ভরা আমের বাগানগুলো রাখালদের খেলার জায়গা হয়ে ওঠে। এটি গ্রামের সহজ সরল জীবনের প্রতিচ্ছবি। স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীথ শীতল স্নেহ। স্তব্ধ মানে নিস্তব্ধ, অতল মানে গভীর, দিঘি মানে পুকুর, কালো জল মানে খাড় নির্মল গভীর জল, নিশীথ শীতল মানে রাত্রির মতো শান্ত ও শীতল, স্নেহ মানে মমতা বা ভালোবাসা। লাইনটির ব্যাখ্যা দ্বারায় বাংলার শান্ত গভীর পুকুরে কালো জল যেন রাত্রির মতো ঠান্ডা ও স্নেহ। এতে মাতৃভূমির গভীর ভালোবাসার ছায়া পাওয়া যায়। বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে। বুক ভরা মধু হৃদয়ে ভরা ভালোবাসা, বঙ্গের বধূ মানে বাংলার গৃহবধূ বা নারী জলে লয়ে যায় গড়ে, পুকুর থেকে জল নিয়ে গড়ে ফেরাকে বোঝানো হয়েছে। লাইনটির ব্যাখ্যা দ্বারায় বাংলার নারীরা গভীর ভালোবাসা ও শান্তি নিয়ে পুকুর থেকে জল এনে গড়ে ফেরে। এটি বাংলার প্রাত্যহিক ও সরল জীবনের চিত্র। মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে। মা বলতে মানে মা ডাকতে গেলে প্রাণ করে আনচান হৃদয় বেকুল হয়ে ওঠে, চোখে জল আসে মানে আবেগে চোখে জল আসে। লাইনটির ব্যাখ্যা দ্বারায় জন্মভূমিকে মা বলে ডাকতেই কবির বুক কেঁপে ওঠে, চোখ ভরে যায় অশ্রুতে, প্রভাস থেকে ফিরে মায়ের প্রতি আবেগ আর ভালোবাসা কবিকে অভিভূত করে। দুদিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে। দুদিন পরে মানে 2 দিন পর, দ্বিতীয় প্রহরে মানে দুপুর বেলায়, প্রহর মানে সময়ের ভাগকে বোঝানো হয়েছে, দিনের 4 ভাগ প্রহর। প্রবেশিন মানে প্রবেশ করলাম, নিজ গ্রামে মানে নিজের গ্রামে। লাইনটির ব্যাখ্যা দ্বারায় দীর্ঘদিন পর ভ্রমণ শেষে কবি নিজের গ্রামে ফিরে আসেন। সময়টা ছিল দুপুরের দিকে এবং সেটা ছিল 2 দিন পরের ঘটনা। কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করিবামে। কুমোর মানে মাটির জিনিস বানানোর কারিগর, রথতলা মানে যেখানে রথের আয়োজন হয়, বামে মানে বাঁ দিকে। লাইনটির ব্যাখ্যা দ্বারায় কবি গ্রামের রাস্তা হাঁটতে হাঁটতে কুমোরের বাড়িকে দক্ষিণে রেখে বাঁ দিকে রথতলা পেরিয়ে এগিয়ে যান। পরিচিত পথ ধরে গড়ে ফেরার অনুভূতি ফুটে উঠেছে। রাখি হাটকুলা নন্দিরগুলা মন্দির গড়ি পাছে। হাটকুলা মানে বাজারের জায়গা, নন্দির ঘোলা মানে নন্দী নামের ব্যক্তির ধানের গোলা মানে গুদামকে বোঝানো হয়েছে, মন্দির করি পাছে মানে মন্দিরকে পেছনে ফেলে। ব্যাখ্যাটা হবে কবি গ্রামে হাঁটতে হাঁটতে বাজার ধানের গোলা এবং মন্দিরকে পেছনে ফেলে এগিয়ে যান নিজের বাড়ির দিকে। তৃষাতুর হেসে শেষে পৎস ছিনু এসে আমার বাড়ির কাছে। তৃষাতুর মানে তৃষ্ণাপ্ত ক্লান্ত, পুহ ছিন্ন মানে পৌঁছাইলাম, আমার বাড়ির কাছে নিজের ঘরের কাছাকাছি পৌঁছান। লাইনটির ব্যাখ্যা হবে অনেক ক্লান্তি আর তৃষ্ণা নিয়ে অবশেষে কবি নিজের বাড়ির কাছাকাছি এসে পৌঁছান। দীর্ঘ সময় পর ফিরে আসার মুহূর্তটি আবেগময়। দিক দিক উড়ে শতদিক তোড়ে নীলা স্কুলটা ভূমি। দিক দিক মানে ঘৃণা প্রকাশের ধ্বনি, শতদিক মানে শতবার ধিক্কার, নীলাজ লজ্জাহীন, কুলাটা মানে চরিত্রহীনা, ভূমি মানে মাটি বা মাতৃভূমি। কবি আবেগের বিস্ফোরণে মাতৃভূমিকে ধিক্কার দেন। তার প্রিয় বাংলা মাটি এখন এমন অবস্থায় পৌঁছেছে যে সেটিকে তিনি চিরচরিত্রহীন
নির্লজ্জহীন বলে তিরস্কার করলেন। তখনই তাহার এই কি জননী তুমি? তখনই তাহার সময় বিশ্বাসে যার মানে তখন যে সেটিই মালিক। এই কি জননী তুমি? তুমি কি এই সত্যি মা? মানে বাংলা মাটির এখন যার শক্তি তার মালিক হয়ে গেছে। একের পর এক লোক ভিটে মাটি দখল করছে। কবি প্রশ্ন করেছেন, এই কি সেই মা যিনি সবাইকে সমান ভালোবাসতেন? সে কি মনে হবে একদিন যবে ছিল দারিদ্র মাতা? মনে পড়বে দারিদ্র মাতা মানে দরিদ্র অবস্থার মা। ব্যাখ্যাটি হবে, কবি স্মরণ করেছেন এক সময় এই বাংলার মাটি দরিদ্র ছিল। সেই দরিদ্র মাতার কথা কি আর মনে পড়ে কারো? আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফুল ফল শাক পাতা। আঁচল ভরিয়া মানে আঁচলে ভরে, ধরিয়া মানে ধরে এনে, ফুল ফল শাক পাতা, ফল ফুল শাকসবজিকে বোঝানো হয়েছে। ব্যাখ্যাটি হবে, সেই দরিদ্র মা বাংলা একসময় ছোট্ট ছোট্ট জিনিস যেমন ফুল ফল শাক পাতা দিয়ে সন্তানের আঁচল ভরে দিতেন। কবি সেই নিস্তব্ধ অচল নিঃস্ব অথচ মায়াবতী মায়ের স্মৃতি মনে করেছেন। আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ। কোন রীতে মানে কিভাবে, ভুলাইতে মানে মুগ্ধ করতে বা মোহিত করতে, বিলাস বেশ মানে বিলাসিতার পোশাক। ব্যাখ্যাটি হচ্ছে, আজ এই বাংলার মাটি যেন অন্যরকম সাজে সাজানো, বিলাসিতায় মোহিত। কবি অবাক হয়ে প্রশ্ন করেন, এই ভুল পাল্টান কেন? কাকে ভোলাতে এই রূপ? পাঁচরঙা পাখা পাতা অঞ্চলে গাথা। পাঁচরঙা পাতা অঞ্চলে গাথা, পুষ্পের খচিত কেশ। পাঁচরাঙা পাতা মানে রঙিন পাতার তৈরি অলংকার, অঞ্চলে গাথা শাড়ির প্রান্তে বাঁধা, পুষ্পে খচিত কেশ, ফুল দিয়ে সাজানো চুল। ব্যাখ্যাটি হবে, বাংলার জননী যেন এমন বাহারি সাজে সজ্জিত, রঙিন পাতার সাজানো শাড়ির প্রান্ত আর চুলে ফুলের অলংকার, এ যেন একদম অন্যরকম রূপ। আমি তোর লাগি ফিরেছি বিবাগী, গৃহহারা সুখহীন। তোর লাগি মানে তোর জন্য, ফিরেছি বিবাগী মানে গড়চারা হয়ে ফিরেছি, গৃহহারা বাড়িহীন, সুখহীন দুঃখে ভরা। ব্যাখ্যাটি হচ্ছে, শেষে কবি বলেন, আমি তোমার জন্য গড়ছাড়া হয়ে ঘুরেছি, কষ্ট পেয়েছি, কিন্তু এখন ফিরে এসে দেখি তুমি বদলে গেছ, আমি সুখহীন, অথচ তোমার এই নতুন রূপে বিস্মিত। পরের চরণে বলছে, তুই হেতা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন। তুই মানে তুমি, হেতা মানে এখানে, রাক্ষসী মানে নিষ্ঠুর ও লুবি নারী। হাসিয়া কাটাস দিন, হাসতে হাসতে দিন কাটছে। লাইনটির ব্যাখ্যা দ্বারায় কবি তীব্র ক্ষোভে মাতৃভূমিকে রাক্ষসী বলে সম্বোধন করেছেন। তিনি বলেছেন, তুমি তো এখানে বসে নিষ্ঠুরভাবে আনন্দে দিন কাটাচ্ছ, যেন কিছুই ঘটেনি। ধনির আদরে গর্ব না ধরে এতই হয়েছে ভিন্ন। ধনির আদরে মানে ধনির মানুষের ভালোবাসায়, গর্ব না ধরে মানে গরিবের আর গর্ব থাকে না, এতই হয়েছে ভিন্ন, তুমি এতটাই পাল্টে গেছ। ব্যাখ্যাটি হচ্ছে, ধনীদের প্রভাবে মাতৃভূমি এমনভাবে বদলে গেছে যে গরিবদের আর কোনো জায়গাই নেই। কবির চোখে প্রিয় দেশটা আগের মতো আর নেই। কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন। লেশ নাহি অবশেষ, সামান্য কিছু অবশিষ্টও নেই সেই দিনের কোনো চিহ্ন, অতীতের কোনো নিদর্শন বা স্মৃতি।
ব্যাখ্যাটি হচ্ছে কবি দুঃখ প্রকাশ করে বলেন, আগেকার দিনের সেই মাতৃভূমির কোনো চিহ্নই আর অবশিষ্ট নেই। কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহারা সুদারাশি। কল্যাণময়ী মানে কল্যাণকর, মঙ্গলময়। ওই মানে উড়ে। ক্ষুধাহরা মানে সুধারাতি মানে ক্ষুধা দূরকারী, অমিত্য সম ভাণ্ডার। ব্যাখ্যাটি হচ্ছে, এক সময় তুমি ছিলে কল্যাণময়ী, জনসাধারণের ক্ষুধা দূর করবার মতো সুধার ভাণ্ডার। এখন সেই চেহারা পাল্টে গেছে। যত হাসো আজ, যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী। দেবী মানে পূজনীয় মা, দাসী মানে পরাধীন ও হীন মর্যাদার নারী। ব্যাখ্যাটি হচ্ছে, তুমি আগে ছিলে দেবীর মতো পূজ্য, আজ সাজসজ্জা করে দাসীর মতো আত্মসমর্পণ করেছ ধনীদের কাছে। কবি মাতৃভূমির অবনতিকে তুলে ধরেছেন। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি। বিদীর্ণ হিয়া মানে বিদীর্ণ হৃদয়, দুঃখে ফাটা মন। ফিরিয়া ফিরিয়া বারবার চারিদিকে চেয়ে দেখি মানে চারপাশে তাকিয়ে দেখি। প্রাচীরের কাছে এখনো সে যে আছে, সেই আম গাছ একই। প্রাচীরের কাছে মানে বাড়ির দেওয়ালের পাশে সেই আম গাছ, সেই পুরনো স্মৃতির আম গাছ একই। অবিশ্বাস ও বিস্ময়কর প্রকাশ করা। চারপাশে পাল্টে গেলেও কবি বিস্ময় ভাবে দেখেন, পুরনো সেই প্রিয় আম গাছটি এখনো রয়েছে, যা তার স্মৃতিকে জাগিয়ে তোলে। তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা। তার তলে মানে আম গাছটির নিচে, নয়নের জলে মানে চোখের অশ্রুতে শান্ত হইল ব্যথা, কষ্ট কিছুটা প্রশমিত হল। ব্যাখ্যাটি হচ্ছে, কবি সেই পুরনো আম গাছের নিচে বসে পড়েন, চোখ দিয়ে অশ্রু জড়ে, আর সেই চোখের জলে কবি দীর্ঘদিনের অন্তরের ব্যথা কিছুটা শান্ত হয়। একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা। উদিল মানে জেগে উঠল, বালক কালের কথা মানে শৈশবের স্মৃতি। ব্যাখ্যাটি হচ্ছে, আম গাছের নিচে বসে কবির মনে একে একে জেগে উঠে শৈশবের সেই মধুর স্মৃতিগুলো। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম। জ্যৈষ্ঠের ঝড়, গ্রীষ্মের শেষ দিকে হওয়া ঝড়। নাহিকো ঘুম মানে ঘুম হয়নি। ব্যাখ্যাটি হচ্ছে, কবি স্মরণ করেন জ্যৈষ্ঠ মাসের ঝড় বৃষ্টির রাতে ঘুম না হওয়া সেই দিনগুলির কথা। অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি, আম কুড়াবার ধুম। অতি ভোরে উঠি মানে খুব সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ছুটি, দ্রুত দৌড়ে যায় মানে আম কুড়াবার ধুম, আম কুড়ানোর উৎসব মুখর ব্যস্ততায়। ব্যাখ্যাটি হচ্ছে, ঝড়ের পরের দিন সকালে কবি ও তার মতো শিশুরা ভোরবেলা উঠে তাড়াতাড়ি ছুটে যেত আম কুড়াতে। একটা আনন্দময় ঘন উৎসবের মতো ছিল সেই সময়। সেই সমুদূর স্তব্ধ দুপুর, পাঠশালা পলায়ন। সমুদ্র মানে মধুর আনন্দময়। স্তব্ধ দুপুর, নীরব নিস্তব্ধ দুপুর বেলার কথা বলা হয়েছে। পাঠশালা পলায়ন, স্কুল পালানোর কথা বলা হয়েছে। কবি মনে করেছেন সেই নিস্তব্ধ ও মধুর দুপুরগুলোর কথা, যখন তারা স্কুল ফাঁকি দিয়ে বাইরে খেলতে যেত। ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। হায় মানে আফসোস বা দুঃখ প্রকাশ করার কথা, সে জীবন মানে সেই শৈশবের আনন্দময় দিন ফিরে পাবো, আবার কখনো আসবে কি। ব্যাখ্যাটি হচ্ছে, কবি গভীর আফসোসে ভাবলেন, সেই নির্বেজাল সুখের জীবন কি আর কখনো ফিরে পাবো। সহসা বাতাস ফেলি, শেষ শ্বাস শাখা দুলাইয়া গেছে। সহসা হঠাৎ, বাতাস ফেলি গেল শ্বাস, হালকা এক দমকা হাওয়া বয়ে গেল।
শাখা দুলাইয়া গাছে, গাছের ডালপালা দুলিয়ে। ব্যাখ্যাটি হচ্ছে হঠাৎ এক ধামকা বাতাস গাছের ডালপালা দুলিয়ে দিয়ে যায়, একটি প্রাকৃতিক ও আবেগঘন দৃশ্য। দুটি পাকা ফল লোভিত ভূতল আমার কুলের কাছে। পাকা ফল মানে রসালো, রসালো ফলের কথা বলা হয়েছে। লোভী ভূতল মানে মাটিতে পড়ে গেল, আমার কুলের কাছে মানে কবির গায়ের কাছে পড়ে। ব্যাখ্যাটি হচ্ছে আম গাছ থেকে হঠাৎ দুটি পাকা আম পড়ে কবির কাছে এসে পড়ে, এটি যেন প্রকৃতির এক নিঃশব্দ উপহার। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা। বুঝি মানে হয়তো, আমারে চিনিল মাতা মানে মা মাতৃভূমি অবশেষে আমাকে চিনেছে। ব্যাখ্যাটি হচ্ছে কবি ভাবেন এতদিন পর হয়তো মাতৃভূমি বাংলা তাকে চিনেছে এবং এই দুটি পাকা আম সেই ভালোবাসার নিদর্শন। স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা। স্নেহের দানে ভালোবাসার উপহার, বহু সম্মানে গভীর শ্রদ্ধায় বারেক ঠেকানো মাথা, একবার মাথা নিচু করে নমস্য জানানো। ব্যাখ্যাটি হচ্ছে মায়ের ভালোবাসার প্রতীক সেই দুটি আম পেয়ে কবি সম্মান আর কৃতজ্ঞতায় মাথা নিচু করে তাকে শ্রদ্ধা জানায়। হেনকালে হায় যমদূত পায়, কোথা এসে এলো মালি। হেনকালে মানে এমন এক মুহূর্তে, হায় আফসোস, যমদূত প্রায় মানে প্রায় মৃত্যুদূতের মতো, মালি মানে বাগানের কর্মচারী বা পাহারাদার। ব্যাখ্যাটি হচ্ছে ঠিক যখন কবির মনে শান্তি ফিরছিল, হঠাৎ এক মালি বা পাহারাদার যাকে কবি যমদূতের মতো মনে করেছেন সেখানে এসে হাজির হয়। জুটি বাঁধা উড়ে সপ্তম সুরে, পারিতে লাগিল গালি। জুটি বাঁধা মানে মাথার চুলে বাঁধা খোপা বা ঝুটি, উড়ে মানে তড়ি ঘুরি করে দৌড়ে, সপ্তম সুরে মানে অত্যন্ত উচ্চ গলায়, পারিতে গলিতে গালি। পারিতে লাগিল গালি মানে গালাগালি দিতে শুরু করলো। ব্যাখ্যাটি হচ্ছে মালি তাড়াতাড়ি ছুটে এসে রাগে উঁচু গলায় গালাগালি শুরু করে দেয়, যেন সে কাউকে অপরাধে ধরে ফেলেছে। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব। নীরবে মানে চুপচাপ, আমার সব সম্পদ ভিটেমাটি ইত্যাদি। ব্যাখ্যাটি হচ্ছে কবি বিনয়ের সাথে বলেন আমি তো এরই মধ্যে সবকিছুই হারিয়েছি, কাউকে কোনো অভিযোগ করিনি। কহিলাম মানে দুটি ফল তার করি অধিকার, এত তারই কলরব। দুটি ফল মানে দুটি আমকে বোঝাচ্ছে, অধিকার মানে প্রাপ্য ন্যায্য দাবি, কলরব মানে হেঁচে চিৎকার। ব্যাখ্যাটি হলো আমি তো শুধু দুটি আম নিয়েছি যেটা আমি ন্যায্যভাবে প্রাপ্য মনে করি, এতটুকুর জন্য এত হট্টগোল। চিনিল না মোড়ে নিয়ে গেল ধারে, কাঁধে তুলি লাঠি গাছ। চিনিল না মোড়ে আমাকে চিনতে পারল না, ধরে কাঁধে তুলি জোর করে ধরে নিয়ে যাওয়া লাঠি গাছ লাঠি বা খুঁটি দিয়ে। ব্যাখ্যাটি হলো মালি বা পাহারাদার কবিকে চিনতে না পেরে তাকে অপরাধী ভেবে ধরে নিয়ে যেতে থাকে। বাবু ছিপ হাতে পরিষদ সাথে ধরিতেছিলেন মাছ। বাবু জমিদার বা বড়লোককে বোঝানো হচ্ছে, ছিপ হাতে মানে মাছ ধরার ছিপ হাতে, পারিষদ সাথে মানে সহযোগীদের সঙ্গে, ধরিতেছিলেন মাছ ধরতেছিলেন। ব্যাখ্যাটি হলো বাবু তার অনুচরদের সঙ্গে ছিপ হাতে মাছ ধরতেছিলেন, এটা ছিল এক অবসর বিনোদনের দৃশ্য। শুনি বিবরণ ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন। শুনি বিবরণ মানে ঘটনাটি শুনে ক্রোধে মানে রেগে গিয়ে
মরিয়া করিব খুন, মেরে ফেলব। বাবু, ব্যাখ্যাটি হচ্ছে বাবু ঘটনাটি শুনে প্রচন্ড রেগে গিয়ে বলে উঠেন তাকে কবিকে মেরে ফেলব। বাবু যত বলে পরিষদ দলে, বলে তার শতগুণ। পরিষদ দলে বাবুর সহচররা, বলে তার শতগুণ আরো অতিরঞ্জন করে। ব্যাখ্যাটি হলো বাবু যতটা রেগে কথা বলেন তার অনুচররা সেই কথাগুলো আর বাড়িয়ে তুলে ধরে। আমি কহিলাম, শুধু 2টি আম ভিক্ষমাগি মহাশয়। ভিক্ষমাগি ভিক্ষা হিসেবে চেয়েছি মহাশয়, সম্মানিত ব্যক্তি। ব্যাখ্যাটি হলো কবি শান্তভাবে বলেন, আমি তো শুধু 2টি আম ভিক্ষা হিসেবে চেয়েছি, এইটুকু। বাবুকে হেসে, বেটা সাধুবেশে পাকা চোর অতিশয়। সাধুবেশে সাধু বা সন্ন্যাসী বেশে, পাকা চোর অভিজ্ঞ চোর, অবিশ্বয় প্রচন্ড বা অত্যন্ত। ব্যাখ্যাটি হচ্ছে বাবু বিদ্রুপ করে বলেন, সাধুর বেশ ধরে এসেছ, কিন্তু তুমি আসলে খুবই চালাক ও অভিজ্ঞ চোর। আমি শুনে হাসি, আঁখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। আঁখি জলে ভাসি, চোখের জলে ভেসে যাওয়া, ঘটে ভাগ্য। ব্যাখ্যাটি হচ্ছে কবি এইসব অপমান ও ভুল বোঝাবুঝি শুনে হেসে ফেলেন, কিন্তু সেই হাসির মধ্যে লুকিয়ে আছে দুঃখের অশ্রু। তিনি বলেন, এই তো আমার ভাগ্য। তুমি মহারাজা সাধু হলে আজ, আমি আজ চোর বটে। মহারাজ সাধু রাজা ও সাধু উচ্চ মর্যাদার প্রতীককে বোঝানো হয়েছে। চোর বটে নিশ্চিতভাবে চোর। ব্যাখ্যাটি হচ্ছে ব্যাংকের সাথে ব্যঙ্গাত্মক শব্দ আর কি। কবি বলেন, তুমি বাবু যদি সাধু বা মহারাজা হতে পারো তাহলে আমি তো অবশ্যই চোর। সমাজের সত্যটা যে কত উল্টো সেটাই ফুটে ওঠে এখানে। প্রিয় শিক্ষার্থীরা, ধৈর্য সহকারে ভিডিওটি আশা করি দেখেছো তোমরা। তো অবশ্যই প্রত্যেকটি লাইনের অর্থ সহ ব্যাখ্যা সহ বুঝতে পেরেছ। তো আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি। পরবর্তী ক্লাসে এখানে লেখক পরিচিতি, শব্দিকা এবং সঠিক উত্তর ও সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর তোমাদের বুঝিয়ে দেব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করতে যাচ্ছি। তো যারা এতক্ষণ ভিডিওটি দেখেছো অবশ্যই ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবে। তোমাদের লাইক কমেন্টে আমার অনুপ্রাণিত হব এবং আরো ভালোভাবে ভিডিও উপস্থাপন করার জন্য চেষ্টা করব। তো আজকে এখানে বিদায় নিলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।